দিগল্প.com চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আসছে মানবেন্দ্র পালের লেখা পাশের ঘরেই সে আছে। কর্মজীবনে মানবেন্দ্র পাল ছিলেন শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থন বিভাগের প্রকাশন শাখার ডেপুটি ডিরেক্টর। যুগান্তর ও অন্যান্য পত্রিকায় অনেক ছোট গল্প তিনি লিখেছেন। সমসাময়িক এমন কোনো পত্রিকা নেই যাতে তিনি লেখেননি। নবকল্লোল পত্রিকায় নিয়মিত লিখতে লিখতে শুকতারা পত্রিকাতে শিশুদের জন্য অজস্র ভৌতিক গল্প ও উপন্যাস লিখেছেন তিনি। প্রায় 25 বছর ধরে সাহিত্য চর্চা করেছেন মানবেন্দ্র পাল। তার অলৌকিক ভৌতিক গল্প শিশু ও প্রাপ্তবয়স্কদের ভেতর জনপ্রিয় ছিল। এছাড়াও তার প্রকাশিত গ্রন্থ জীবন্ত কঙ্কাল, আতঙ্ক, অশরীরী আতঙ্ক, নিষেধ ও আতঙ্ক যখন হিলিতে। মানবেন্দ্র পাল 1926 সাল থেকে 2011 একজন বাঙালি ছোট গল্পকার ও শিশু সাহিত্যিক হিসাবে পরিচিত। আজকের গল্প তারই থাকছে, লেখা পাশের ঘরেই সে আছে। গল্পটির শেষে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। গল্পের শেষে অবশ্যই তোমরা ফিডব্যাকটা দিও। শুরু হচ্ছে আজকের গল্প পাশের ঘরেই সে আছে। বেশ অনেক বছর আগের কথা। কাগজে একটা খবর বেরিয়েছিল, একজন খুনি পুলিশের চোখে ধুলো দিয়ে এই কলকাতাতেই লুকিয়ে আছে। পুলিশ তদন্ত করে এই পর্যন্ত বুঝতে পেরেছিল খুনিটা উত্তর কলকাতার কোথাও একটা বাড়িতে ছদ্মবেশে ডেরা গেড়ে আছে। লোকটার ছবিও ছাপা হয়েছিল। কাগজে বলা হয়েছিল কেউ যদি লোকটির সন্ধান দিতে পারে তাহলে গভর্নমেন্ট তাকে পুরস্কৃত করবে। সেই সময় এখনকার মতো এত খুন খারাপি হতো না, তাই এইরকম একজন ভয়ঙ্কর খুনিকে পুলিশ ধরতে পারছে না, আর সে এই কলকাতাতেই রয়েছে জেনে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। আর ভয় পেয়েছিলাম বলেই ব্যাপারটা আমার এখনো মনে আছে। তারপর সেই খুনিটা ধরা পড়েছে কিনা সে খবর আর পাইনি, অন্তত কাগজে কিছু চোখে পড়েনি। জানতে পেরেছিলাম অনেক বছর পরে, সেও খবরের কাগজ পড়ে। ঘটনাটা ঠিক এই রকম। মানিকতলার ব্রিজের ওপারে একটা 2 রুম ফ্ল্যাট কিনেছিলেন বিভাবতী সরকার। টাকাটা দিয়েছিল তার বড় ছেলে। দিল্লিতে চাকরি করে। মাকে বলেছিল, তুমি তো কলকাতা ছেড়ে নড়বে না, টাকা দিচ্ছি, একটা নতুন ফ্ল্যাট কিনে নাও। রিটায়ার করে তো কলকাতাতেই তোমার কাছে গিয়ে আমাদের থাকতে হবে। সেই মতো বিভাবতী দেবী ফ্ল্যাটটি কিনলেন। ফ্ল্যাটটি একটা পুরনো ভাঙা বাড়ি আর খানিকটা জলা জায়গার ওপর তৈরি। একসময় এইসব অঞ্চলে বাড়িঘর কমই ছিল। যে বাড়ি ভেঙে এই ফ্ল্যাট সেটা ছিল কোনো একটা বাঘা জমিদারের। জমিদারি কবে চলে গিয়েছিল, জমিদারের বংশধরেরাও কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। কিন্তু সাবেকি জমিদারি মেজাজটি ছিল পূর্বপুরুষদের মতোই। সে আমলের পুরনো বাড়ি জমিদার পুত্রদের পছন্দ হচ্ছিল না, তাই সেটাকে ফেলে রেখে দিয়েছিল। মাঝে মধ্যেই 2-1 ঘর ভাড়াটে আসতো, আবার চলে যেত, সামান্য টাকার ভাড়া। তাই জমিদার পুত্রদের মন উঠত না। তারা ঠিক করলো বাড়িটা বেচে দেবে। সেই জন্য নতুন ভাড়াটেও আর বসালো না, কেননা ভাড়াটে শুদ্ধ বাড়ি কেউ কিনতে চাইবে না। তারপর কত হাত বদল হয়ে এখন সেই বাড়িটা হয়ে দাঁড়িয়েছে একটা হাল ফ্যাশনের নতুন ফ্ল্যাট বাড়ি। কিন্তু পেছনের অংশে এখনো এখানে সেখানে ডোবা, জলা, ঢোলকলমি আর বন তুলসীর ঝোপ রয়ে গেছে। হঠাৎ দেখলে মনে হয় না জায়গাটা শহর কলকাতার মধ্যে। এখানেই 2টো ঘর নিয়ে থাকেন বিভাবতী দেবী। একাই থাকেন পুজো আচ্ছা নিয়ে, খুব ভক্তিমতী, নিজেই রাঁধেন। একটি কাজের মেয়ে আছে, সে সারাদিন তাকে সাহায্য করে। তার সঙ্গেই গল্প করে তার সময় কাটে। সবই ভালো, তবু কোথায় যেন একটা অস্বস্তি। বিভাবতী এমন কিছু প্রমাণ পেয়েছিলেন যাতে তিনি বুঝেছিলেন বাড়িটায় কিছু একটা দোষ আছে, বিশেষ করে উত্তর দিকের ঘরটায়। তার অসাধারণ মনের জোর আর সাহস ছিল, তাই তিনি রাতে একাই থাকতে পারতেন। না থেকে বা উপায় কি?
ছেলে এতগুলো টাকা খরচ করে ফ্ল্যাটটা কিনেছেন, এখন ছেড়ে দিয়ে যাবেন কোথায়? ছেলেই বা কি বলবেন? বাধ্য হয়ে তিনি মুখে কুলু পেটে থাকতেন, কাউকে কিছু বলতেন না। এখানে তার কয়েকজন আত্মীয় স্বজন আছে, তারা মাঝে মধ্যেই সঙ্গে দেখা করতে আসতো। তিনি কাউকে রাতে থাকতে বলতেন না। আত্মীয়রা তাকে খুব পছন্দ করত। এই বয়সে তিনি এখানে একা থাকেন এই নিয়েই তারা ভাবত। কিন্তু বিভাবতী হেসে বলতেন তিনি ভালোই আছেন। তাছাড়া ঠাকুর যা করবেন তাই হবে, অনর্থক ভেবে আর লাভ কি? এতখানি ভগবানের ওপর বিশ্বাস দেখে আত্মীয়রা আর কিছু বলতো না, শুধু জানিয়ে যেত অসুখ বিসুখ হলে যেন তিনি সঙ্গে সঙ্গে খবর দেন। তা তিনি বুদ্ধিমতীর মতো একটি কাজ করেছিলেন যে টেলিফোনটা নিয়ে নিয়েছিলেন, আর সেটা রেখেছিলেন ঠিক মাথার কাছে একটা টুলের ওপরে। হঠাৎ সেদিন গভীর রাতে টেলিফোন বাজার শব্দে তার ঘুম ভেঙে গেল। এত রাত্রে কে টেলিফোন করছে? নিশ্চয়ই রং নাম্বার। তিনি মশারির ভেতর থেকে হাত বাড়াতে যাচ্ছেন, হঠাৎ দেখলেন মশারির বাইরে থেকে একটা কালো লোমশ হাত রিসিভারটা তার দিকে বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, শুধুই একটা হাত। তিনি চমকে উঠলেন, ভয় পেলেন, কিন্তু মুহূর্তেই সামনে নিলেন, নিয়ে শান্ত গলায় বললেন, কে তুমি? কি চাও? উত্তর পাওয়া গেল না। শুধু অস্পষ্ট একটা পায়ের আওয়াজ ঘরের বাইরে চলে গেল। তিনি আর উঠলেন না, ভগবানকে স্মরণ করে আবার শুয়ে পড়লেন। সকালে উঠে ভাবলেন তিনি কি স্বপ্ন দেখছিলেন? তখনই চোখে পড়ল রিসিভারটা টুলের নিচে ঝুলছে। বিনবিন করে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল তার মুখে। তারপরেই তিনি নিজেকে শক্ত করে নিলেন। সংসারের সব কাজই রোজগারের মতো করলেন। কাউকে রাতের ঘটনাটা বললেন না, বললেই রটে যাবে ফ্ল্যাটটা ভুতুরে, আর সে কথা ছেলের কানে গেলে তারা আর এখানে আসবে না। একটা কথা ভেবে তার ভয় হলো, এখানে এসে পর্যন্ত তিনি বুঝতে পারছিলেন উত্তরের ওই ঘরটায় কিছু একটা আছে, তবে এই ঘরে কোনোদিনও আসেনি। নিশ্চিন্ত ছিলেন, কিন্তু গত রাতের ঘটনায় তিনি বুঝতে পারলেন এই ঘরেও আসতে শুরু করেছে। তাহলে তিনি এখানে থাকবেন কি করে? তারপরেই তার মনে হলো লোকটা কিন্তু তার ক্ষতি করার চেষ্টা করেননি। কে তুমি? কি চাই? শান্ত ধীর গলায় প্রশ্ন করতেই সে রিসিভারটা ফেলে দিয়েই চলে গেলেন। কেনই বা এসেছিলেন, কেনই বা চলে গিয়েছিলেন তার উত্তর খুঁজে পেলেন না। আরও একটা উত্তর তিনি পেলেন না, অত রাত্রে তাকে কে ফোন করেছিল? সত্যিই কি রং নাম্বার? যাই হোক, এত দিনের পর থেকে আর সে এ ঘরে ঢোকেনি। কিন্তু গোল বাঁধালো একদিন ওই কাজের মেয়েটা। তিনি ঠিক করেছিলেন কাজের মেয়েটাকে রাত্রে তার কাছে থাকতে বলবেন, তার জন্য বেশি মাইনেও দেবেন। মেয়েটা রাজিও হয়েছিল, কিন্তু এর মধ্যেই একটা ঘটনা ঘটল। সেদিন সন্ধেবেলা হঠাৎ আলোগুলো নিভে গেল। বিভাবতী দেবী ভাবলেন লোডশেডিং হয়তো হবে, এ তো রোজগারের ব্যাপার। কিন্তু হঠাৎই কাজের মেয়েটা ভয় কাঁপতে কাঁপতে ছুটে এলো তার কাছে। মুখ দিয়ে তার কথা বেরোচ্ছে না। কি রে মালতী, কি হয়েছে? একটা লোক। লোক? লোক কোথায়? মালতী আঙ্গুল দিয়ে ওদিকের ঘরটা দেখিয়ে দিল, তারপর কোনো রকমের বলল আজকে ওই ঘরটায় ঝাঁট দিতে ঢুকেছিল সে। সঙ্গে সঙ্গে লোডশেডিং হয়ে যায়, আর তখনই ও স্পষ্ট দেখলো একটা লম্বা মতো লোক ঘরের মধ্যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বিভাবতীর বুকটা ভয় কেঁপে উঠল। লোক বলতে মালতী যে কি বোঝাতে চাইছে তা বুঝতে তার আর বাকি রইল না, কিন্তু মুখে সাহস দেখিয়ে বলল, ও ঘরে লোক আসবে কোথা থেকে? তোর চোখের কোনো ভুল হয়েছে। মালতী যতই বোঝাতে চায় চোখের ভুল নয়, বিভাবতী ততই বলে না চোখের ভুল। ও ঘরে লোক আসবে কোথা থেকে? মালতী চুপ করে আছে দেখে তিনি আরো জোর দিয়ে বললেন, আমি এতদিন হয়ে গেল আছি,
কই কোনোদিনও তো কিছু দেখিনি রে। মিথ্যা কথাই বলতে হয়েছিল বিভাবতীকে। কিছু না দেখলেও ওই বন্ধ ঘরে মানুষের চলাফেরার শব্দ তিনি শুনেছিলেন, একবার নয় বারবার। বাধ্য হয়েই এই মিথ্যিটুকু বলতে হয়েছিল তাকে। না বললে মালতী আর এ বাড়িতে কাজ করতো না। শেষ পর্যন্ত মালতী থাকলো, তবে সন্ধে হবার আগেই সে চলে যেত। তখন থেকে বিভাবতী দেবী সারা রাত একা মুখ বুজে থাকত। আর পাশের তালাবন্ধ ঘরটায় মূর্তিমান একটা আতঙ্ক কাকে ঘিরে ধরেছিল। সেই দিনও তার নিস্তব্ধ ঘরটাকে সচকিত করে টেলিফোনটা বেজে উঠল, তবে গভীর রাতে নয়, সন্ধ্যের একটু পরে। চমকে উঠলেন বিভাবতী, কোনো রকমে তুলে নিলেন রিসিভারটা। হ্যালো, দিল্লি থেকে? খুশিতে তার স্বর আটকে যাচ্ছিল। হ্যাঁ আছি, এরকম ভালোই আছি। তা তুমি কি আগে বৌমা একদিন অনেক রাতে ফোন করেছিলে? করনি? ও, তাহলে রং নাম্বার, তাই না? হ্যাঁ, অনেক রাতে কেউ করেছিল, কথা বলা হয়নি, কেটে গিয়েছিল। তুমি আসবে পরশুদিন? খুব খুশি হলাম। মাত্র একদিনের জন্য আসবে? তোমার বন্ধুর বিয়েতে থাকতে পারবে না দুদিন? কি করা যাবে, তাই এসো। বিভাবতী রিসিভারটা রেখে দিলেন। তারপর মুখ তুলতেই তিনি চমকে উঠলেন। ঘরের বাইরে জানলার গড়ার ধরে লম্বা মতো কেউ যেন দাঁড়িয়ে। কে 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 ওখানে? সঙ্গে সঙ্গে মূর্তিটা সরে গেল, যেন অন্ধকারে মিলিয়ে গেল। বিভাবতীর রক্ত হিম হয়ে গেল। ও কি শুনতে এসেছিল? এ বাড়ির নতুন কেউ আসছে কিনা? বিভাবতীর ছেলের বউ অঞ্জনা দিল্লির একটা বিখ্যাত ইংরেজি কাগজের অফিসে কাজ করে। কলকাতায় তার এক বন্ধুর বিয়েতে আসছে। রাতটুকু শুধু শাশুড়ির কাছে থাকবে, পরের দিন সকালের ফ্লাইটে দিল্লিতে ফিরে যাবে। মাত্র একটি রাত বৌমা তার কাছে থাকবে। বিভাবতীর মনকে বোঝান, যেইটুকু নিজের লোককে কাছে পাওয়া যায় ততটুকুই আনন্দ। তবে তাকে মনের মতো বেঁধে বেড়ে খাওয়াতে পারবে না, তার এটাই দুঃখ। সে নিমন্ত্রণ বাড়িতে আসছে কিনা, সেই সঙ্গে তার একটু ভয়ও করল। ওই যাকে বাড়িতে প্রায় দেখা যায়, বৌমাও যদি তাকে দেখে ফেলে তাহলে। সেদিন দুপুরবেলাতেই অঞ্জনা হাসতে হাসতে এলো। সারা দুপুর বিভাবতীর পাশে শুয়েই কতই না গল্প করল সে। বিকেলের দিকে বেরিয়ে গেল কিছু কেনাকাটা করতে, বলে গেল সন্ধ্যের আগেই ফিরবে। ঠিক সন্ধেবেলাতেই ফিরল অঞ্জনা। ফুটপাত থেকে উঠে কয়েক ধাপ সিঁড়ি, তারপরেই ঢোকার দরজা। কলিং বেল টিপতে যাচ্ছিল, দরকার হলো না। মালতী দরজা খুঁড়ে বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। বৌদিকে দেখে একটু হাসল। কি কাজ হয়ে গেল? আগে হ্যাঁ। বাড়ি যাচ্ছ? হ্যাঁ। অঞ্জনা ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এবার একটু প্যাসেজটা অন্ধকার। অঞ্জনা এগিয়ে যাচ্ছিল, হঠাৎ মনে হলো সে যেন এগোতে পারছে না। কিসে যেন একটা বাধা পাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন তাকে ঠেলে বের করে দিতে চাইছে। অঞ্জনা থতমত হয়ে গেল। তখনই তার মনে হলো তার সামনের 2 হাত দূরে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। চোর! অঞ্জনা দিল্লিতে খবরের কাগজে অফিসে চাকরি করা মেয়ে, সংবাদ সংগ্রহণের জন্য তাকে নানা জায়গায় ছুটতে হয়। অত সহজে সে ভয় পায় না। ধমকে সুরে বলল, কে ওখানে? পরক্ষণেই মনে হলো কেউ যেন পথ ছেড়ে সরে গেল। পাছে মা ভয় পান, তাই ব্যাপারটা নিয়ে অঞ্জনা বেশি হইচই করল না। মায়ের ঘরে ঢুকে শুধু একটা কথাই বলল, আচ্ছা মা, প্যাসেজটার কোনো আলোর ব্যবস্থা নেই? আছে বই কি, এই তো মালতী গেল আলো জ্বলে। কিন্তু আমি তো দেখলাম অন্ধকার। তাহলে হয়তো বাল্বটা কেটে গেছে। আধ ঘন্টার মধ্যে অঞ্জনা সাজসজ্জা করে বিয়ে বাড়ি চলে গেল। রাত 10টায় যখন ফিরল, তখন দেখলো প্যাসেজের দিব্যি আলো জ্বলছে। এবার তাড়াতাড়ি শোবার পালা। কাল সকালেই আবার প্লেন ধরতে হবে তাকে।
বিভাবতী তার বিছানাতেই অঞ্জনার শোবার ব্যবস্থা করেছিলেন। মাত্র একটা রাত নিজের বৌমাকে কাছে নিয়ে শোবেন। অঞ্জনা কিন্তু শাশুড়ির সঙ্গে শুতে রাজি হলো না। আচ্ছা, ওই দিকের ঘরটা তো খালিই পড়ে আছে, ওই উত্তরের ঘরটা, ওই ঘরে গিয়েই আমি শুচ্ছি। বিভাবতীর মুখটা ভয় একেবারে শুকিয়ে গেল। তিনি অনেক বোঝালেন, বললেন ও ঘরটা ব্যবহার করা হয় না, পরিষ্কার নেই, কি দরকার, একটা রাত তো একটু কষ্ট করে নাও, না হয় আমার কাছেই শুলে এই রাতটা। অঞ্জনা ভাবল শাশুড়ি বোধ হয় ও ঘরে বিছানা পাতা মশারি টাঙানোর হাঙ্গামার জন্যই বলছে। আপনি কিছু ভাববেন না মা, আমি সব ঠিক করে নিচ্ছি। ভয় টয় পেলে আমাকে ডেকো। ভয়? কিসের ভয়? ভূতের? বিভাবতী এক ফাঁকে তার গলায় রুদ্রাক্ষের মালাটা অঞ্জনার বালিশের নিচে রেখে দিয়ে এলেন। মনে মনে প্রার্থনা করলেন, ঠাকুর বৌমাকে রক্ষা করো। খুব ক্লান্ত ছিল অঞ্জনা, তাই হাত পা ছড়িয়ে আরাম করে শোয়া মাত্র ঘুম। তখনও সে জানতো না কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। অনেক রাত্রে আচমকা তার ঘুম ভেঙে গেল। অসহ্য গরমে তার নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে। মশারির মধ্যে দিয়ে তাকিয়ে দেখতে পেল পাখা চলছে না। লোডশেডিং! কলকাতায় এত লোডশেডিং হয়? কিন্তু তখনই বাইরের জানলা দিয়ে চোখে পড়তে দেখলো আলো রাস্তায় দিব্যি জ্বলছে। তাহলে হঠাৎই তার মনে হলো ঘরের মধ্যে আরও একটা কেউ আছে। চমকে তাকাতেই দেখলো তার বিছানা থেকে মাত্র হাত পাঁচ দূরে লম্বা মতো একটা লোক কোমরে হাত দিয়ে তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এইরকম একটা আবছা চেহারা সে সন্ধেবেলা দেখেছিল ঠিক বাড়ি ঢোকার সময়, তখন মুখ দেখতে পায়নি। ধর্মর করে উঠে বসলো অঞ্জনা, কিন্তু পারল না। মনে হলো তার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেছে। কি করবে ভাবছে, দেখলো লোকটা এক পা করে তার দিকে এগিয়ে আসছে। চিৎকার করতে গেল, পারল না। মুখ থেকে শুধু একটা গু গু শব্দ বেরিয়ে এলো তার। ততক্ষণে মূর্তিটা একেবারে মাথার কাছে এসে দাঁড়িয়েছে। একটা হাত দিয়ে মশারিটা এবার সে তুলছে। তারপরেই কনকনে ঠান্ডা একটা হাত তার বাঁ হাতটা চেপে ধরে টানতে লাগলো। একটা শব্দ অঞ্জনার মুখ থেকে বেরিয়ে এলো, মা। তারপর আর তার কিছু মনে নেই। ঘুম ভাঙলো অনেক বেলায় শাশুড়ির ডাকাডাকিতে। প্রথমে মনে হয়েছিল রাত্রে দুঃস্বপ্ন দেখেছিল, কিন্তু নিজের হাতের দিকে তাকাতে স্তম্ভিত হয়ে গেল। হাত মুচড়িয়ে ধরার দাগটা লাল হয়ে আছে, আর মাথার দিকের মশারিটাও খানিকটা তখনও উঁচু হয়ে আছে। আপনি আর এখানে একা থাকবেন না মা, আমার সঙ্গে চলুন। হুট করে কি এখানকার পাট চুকিয়ে চলে যাওয়া যায়? তবে এখন আমি যাই, খুব তাড়াতাড়ি আপনার ছেলেকে নিয়ে আসছি, তারপর একসঙ্গে বসে আলোচনা করে ঠিক করা যাবে। এ কদিন একটু সাবধানে থাকবেন। ব্যাপারটা অঞ্জনা সহজে ছেড়ে দেয়নি। এই বাড়িতে এক রাত্রি থাকার ভয়ঙ্কর অভিজ্ঞতা সে কাগজে লিখল। কলকাতায় এসে পুরনো কাগজপত্র ঘেটে যে তথ্যটা বের করেছিল তা হচ্ছে, সেই দীর্ঘদেহী খুনিটা পুলিশের চোখে ধুলো দিয়ে এই বাড়িতেই লুকিয়েছিল দলবল নিয়ে। সাহস করে কেউ পুলিশকে খবর দিতে পারেনি, কিন্তু জমিদার পুত্রদের একজন বাড়িটা খালি করার জন্য একদিন লেঠেল পিঠিয়ে তাকে খুন করে ওইখানেই পুঁতে রাখে। পুলিশ পরে এসে মাটি খুঁড়ে লাশের সন্ধান করে, কিন্তু আশ্চর্য, সেই চোরের কোনো লাশ আজ পর্যন্ত পাওয়া যায়নি। শুনছিলেন আজকের গল্প মানবেন্দ্র পালের কাহিনী অবলম্বনে পাশের ঘরেই সে আছে। গল্পের শেষে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের গল্প কেরম লাগলো। যদি গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গল্প আপনাদের কেরম লাগছে, এবং পরবর্তীকালে যাতে আমরা ভালো গল্প আনতে পারি সেটার জন্য আপনাদেরই সাপোর্টের প্রয়োজন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর আজকের গল্পের কিন্তু অবশ্যই ফিডব্যাক জানিও। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।